তুই সেদিন যে একটা ইয়া দিছিলি দিছিলি মোহাম্মদ আলী জিনা, এবার এর আগের দিন দেখলাম প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্না ইস্যুতে বেশ কিছু বয়ান চলতেছে, মানে তারা মনে আলাপ করছে। কোয়েশনটা হলো যে এই অভ্যুত্থান পরবর্তী আমরা বারবার যে বহুত্ববাদী একটা সমাজ, বহুত্ববাদী একটা সোসাইটি, একটা রাষ্ট্র কাঠামো তৈরি করার আমাদের যে একটা ড্রিম এসে গেল, অ্যাক্টিভিস্ট এটা নিয়ে অনেক আগে থেকে কাজ করতেছি, তো সেটার সাথে এইটার কি সম্পর্ক? সেটার সাথে তো ভাই এটা সম্পর্ক গোড়ার থেকে আমার কাছে এটা মনে হয় যে বাংলাদেশের আইডেন্টিটি পলিটিক্সটা আমরা খুব খুব স্ট্রেস করলে 69-এর পিছনে নিতে পছন্দ করি, এবং কোনো এক অলিক ভাবে যে এই যে সকল দেশের রানী যে আমার জন্মভূমি, এ মনে হয় 71 সালের আগে এই জন্মভূমিটা ছিল না, রানীটা উপর থেকে উল্কা পাতার মতো এখানে পড়ছে। এর আগে কি হইল এটা নিয়ে আমার কোনো আলাপ নাই, কিন্তু আমি আবার 1000 বছরের সংস্কৃতির ব্যাপার পারে গেছি। তো আমি যদি খালি 20-30 বছর পিছনে যাই, তখনই তো জিন্না এখানে প্রমিনেন্ট হয়ে ওঠে। মানে কোন শালার পুত, মানে আপনি মুজিবের কথা বলেন, তাজউদ্দিনের কথা বলেন, আপনি সোহরাওয়ার্দীর কথা বলেন, কে জিন্নার পিছনে হাঁটে না? আবুল হাশিম, তারপর মনসুর আহমেদ, তাইলে আমি যখন এখানে মানুষে বুঝতে চাই এবং আসলেই বুঝতে চাই আক্ষরিক অর্থে, মানে গত 53 বছরের ইতিহাসের সাথে এই 2024 সালের অভ্যুত্থানের গুণগত পার্থক্য আছে, কোয়ান্টিটেটিভ পার্থক্য বলতে পারি আমরা, পরিমাণগত এটা এত লাশ অভ্যুত্থানের ইয়াতে অনেক গৃহযুদ্ধ এত মানুষ মারা যায় যেখানে একটা রেজিম এভাবে ঠিক করছে। আর একটা গুণগত পার্থক্য হইতেছে কি, এর আগ পর্যন্ত যতগুলা রেজিম চেঞ্জ হয়েছে তার একটা বাতাবরণ ক্রিয়েট করে রাখতে হয়েছে। আপনি এরশাদ বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আমি কিন্তু অ্যাপলিটিক্যাল হয়ে কথা বলার প্যারা নিচ্ছি না, এখানে পরিষ্কারভাবে আমি এই কথাটা বলতেছি যে তাদের কারোরই ধরেন দিল্লি নাখোশ হবে এরকম একটা কথা আমরা বলবো না। আমাদের প্রথমেই মোশতাক ক্ষমতা নিয়ে আমাদের কারোর সাথে শত্রুতা নেই, আমরা সবার সাথে থাকতে চাই, কিন্তু এই গভর্নমেন্ট আইসা বা এই ছাত্র অভ্যুত্থান ও কিন্তু প্রশ্ন করতেছে স্বাধীনতার সে মৌলিক প্রশ্নগুলোর, যে প্রশ্নগুলোর ভিত্তিতে 47 দেশ বাড়িয়েছে, প্রশ্ন করতেছে 1905-এর বঙ্গভঙ্গ নিয়ে, তার পূর্বতন সিপাহী বিদ্রোহ নিয়ে, এই আলাপগুলো আসতেছে। তাইলে আমি যদি পরিচয়টা 1000 বছর না হয় অন্তত 500-700 বছরের পিছনে নিতে চাই, তাইলে কি আমার জন্য এটা অত্যাবশ্যক না? আমি কি জানি জিনারেসে এখানে পৌঁছতে পারবো? আপনি কি বলেন? কথা হইতেছে যে মানে জিনারা স্কিপ করলে তো এটা স্কিপ হয়ে যায়, সহজ কথা। এখন আমাদের এখানে যে বুদ্ধিবৃত্তিক যে ডমিনেন্সি, সেই ডমিনেন্সিতে তো আমরা কালচারাল ডমিনেন্সি তাই বলি, সেখানে তো জিন্না হিসেবে ভিলেন হিসেবে চিত্রায়িত হয়েছে। শুধু তাই না, মানে তোর ওই পোস্টার বরাদ দিয়ে দেখলাম যে শুধু আওয়ামী ওরিয়েন্টেশনের লোকজন না, বিএনপি ওরিয়েন্টেশন, ইভেন জামাত ওরিয়েন্টেশনও তাকে ভিলেনাইজ করার, মুসলমানও মনে হয় এই পরিচয় নিয়ে খুব সংঘর্ষ, তাই না? তাহলে তুই যে কাউন্টার জায়গা থেকে আলাপটা দিতে চাইতেছস, তাহলে জিন্নার বিরুদ্ধে তাদের অ্যালিগেশন কি? শুধুমাত্র ভাষার প্রশ্ন, দুটা তিনটা ডায়লগ ছাড়া আর কিছু কি আছে? আমাকে ফেসবুকে মানুষজন বলতেছে যে জিন্না যদি বাইরে থাকতো তাহলে সে অবশ্যই 71 গণহত্যার পক্ষে সমর্থন দিত। আচ্ছা, এই কথাটা কি এরকম হয়ে গেল না যে শেখ মুজিব তো মরে গেছে, তার মানে 2024 সালের গণঅভ্যুত্থান যে হইলো, শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠলো, এটার জন্য আমি শেখ মুজিবকে লাইবল করতে পারি? এইভাবে কি আসলে মানে লজিক্যাল আবরোহণ করা যায় কিনা, বা জিন্নার কোন প্রবণতা থেকে আমি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে জিন্না একটা এই ধরনের আধিপত্যবাদী গণহত্যার পক্ষে সমর্থন? এই জায়গা আমি ওই আলাপে তো যাইতেই পারি না, প্রশ্নই ওঠে না যে আজকে যদি কি বলে ইয়া পয়সা থাকতো, কি বলে মহাত্মা গান্ধী পয়সা থাকতো, তাহলে 2024 আন্দোলনে এসা কি বলে, যেহেতু তাদের সাথে একসময় শেখ মুজিবের রিলেশন ছিল, কথার কথা বাস টাস হয়েছে, বা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, সুতরাং গান্ধী এটা জন্য খুশি হইতো, মানে এখানে এসে গান্ধী এসে দেখা গেলো গুলি করতেছে, এই আলাপটা কোনো মানে মানে অযথা আলাপ, কোনো রিজনলেস আলাপ আমার কাছে মনে হয়। আমি বলতে চাচ্ছি যে আমার কালচারালি বহুত্বের সমাজ নির্মাণে জিন্না কি আসলে প্রাসঙ্গিক আমাদের এখানে?
আমি সেটা বলতে চাচ্ছি। এইটা বুঝতে হলে আমাদেরকে ইকবালের কাছে যেতে হবে। নো এইবার আসো পয়েন্টে গেলে ইকবালে যেতে হবে কেন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এইবার আসো জায়গায় আসো। মজার বিষয় যে আমি যখন বারবার বলতেছি যে জিন্না কাজটা কি করছে, জিন্না কেন মাইনরিটির রাষ্ট্র, মানে ভারতবর্ষের মুসলমানের যদি রাষ্ট্র না হয় তাহলে এখানে একটা ঝামেলা হয়ে যায়। এই যে আইডিয়াটা সমস্ত চাপ আমরা জিন্নারে দিতে চাই, সেটা সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। ভারতের প্রমিনেন্ট ডিসকোর্স এটার সাথে একমত না, দেশভাগের দ্বিতীয় তত্ত্বের দায় তারা দেওয়া হয় না। এমনকি আপনি কিছুদিন আগে এই আলাপটা তুলতেছিলেন না যে এই আমাদের অঞ্চলে আমরা 14ই আগস্ট 15ই আগস্ট বলি দেশ ভাগ, কিন্তু ভারতবর্ষ এখানে বলে স্বাধীনতা, পাকিস্তান বলে স্বাধীনতা, এবং সে সেখানে উদযাপন করে অনেক রকম দ্বৈততা, অনেক রকম বেদনা করে। তাইলে কি শুধু রিফিউজিরা বাংলাদেশে আসছিল আর প্রথম কোন অঞ্চলে রিফিউজি আসে নাই, তারপরেও সে সেগুলো উদযাপন করতে পারে? কিন্তু আমার কাছে এটা বেদনা, আর কারোর কাছে বেদনা না, আমি ইন্টেলেকচুয়ালি ওই জায়গায় চলে গেছি। এটা কি ধরনের কথা হইল? খুবই এটা লেগ না বিষয়টা। তাইলে আমি মানে ইন্ডিয়া, টোটাল ইন্ডিয়া এবং পাকিস্তান 14 এবং 15 আগস্ট মিলে তারা স্বাধীনতা উদযাপন করছে, উল্লাস করতেছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশের এই বর্গে শুধুমাত্র এই অংশটুকু 68,000, যদি আমি বলি 68,000 বর্গ কিলোমিটার, শুধু এই অংশে আমরা এটাকে মানে বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা এটাকে দেশভাগ হিসেবে আমরা এটা বেদনার জায়গায়, অর্থাৎ ভারতের পুরাতন যে ন্যারেটিভ, কংগ্রেসের যে আদি ন্যারেটিভ, যেটাতে সে এখন আর বিশ্বাস করে সেটা একটা অপভ্রংশ, মানে দিল্লির অংশ হয়ে থাকার আমাদের যে প্রবল বুদ্ধিভিত্তিক অর্গাজম, সেটাই কি আমার এই দেশভাগের মধ্যে ব্রিটিশ খেলানোর পিছনে আমার এখানে যে এতগুলো মানুষের রক্ত দিল তারা আমি কোনোভাবে উদযাপন করতে রাজি না। তাহলে এই যুক্তি কি আমি 16 ডিসেম্বর 2071 যে আমি কেন বিজয় উদযাপন করি, আমার 30 লক্ষ মানুষ শহীদ হইল, এটা কোন ধরনের যুক্তির ভিতরে এইটা পড়ে না। আমি এখানে আরেকটা পয়েন্টও বলতে চাই, যদি আমরা 47কে দেশভাগ এবং বেদনার জায়গা ধরি আমাদের এখানকার মানুষ, এখন এই 47 তথাকথিত দেশভাগ, এটা না হলে কি 71 তো হইতো না, খুবই সহজ কথা, 71 কিন্তু হইতো না। তাহলে কি আমরা ওইটাকে বেদনার জায়গা ধরলে কাউন্টার হিসেবে আমরা 71কে একটু বেদনার জায়গা ধরবো নাকি? মানে হিসাব অনুযায়ী বেদনার জায়গা ধরবো, বা কেউ যদি বেদনার জায়গা বলতে চায় তার উপরে কেন ঝাঁপাই পড়বো নাকি, সেটাও কিন্তু মানে প্রশ্ন। হ্যাঁ, সুতরাং তুই যেটা বলতেছো যে বহুত্বের সোসাইটি নির্মাণ, সেই নির্মাণে মানে আমরা শুধু 71কে গ্লোরিফাই যদি করি, অবভিয়াসলি পারভেজ আলম ভাই একবার বলতেছিল 71কে যদি আমরা মানে মুক্তির জায়গা থেকে চিন্তা করি, এবং চিন্তাধারা নানা এলিমেন্ট সেখানে নেই, জানা আছে, যদি আমরা এলিমেন্ট সেখানে ফিরে দিই তাহলে অবশ্যই 47 মুক্তির এলিমেন্ট ছিল, অবশ্যই 47কে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং সেটা একটা গ্লোরিফাইড ইস্যু, সেটা একটা গ্লোরিফাইড ব্যাপার, কারণ ওটা একটা জুলুমের বিরুদ্ধে আমাদের ছিল, এবং আমাদেরই ছিল আন্দোলনটা, আমাদেরই, এই বঙ্গের মানুষেরই ছিল, এই বঙ্গের। আমি যদি অঙ্ক হিসাবে এটা মেলে ধরি, অনেকে তো বলে দেশভাগ, দেশভাগ বলতে আসলে দুইটা জায়গা ভাগ হয়েছে, বাংলা আর পাঞ্জাব, তাই না? একটু বলে সবাই, অনেকেই বলে। তো কোশ্চেন হলো আমি 71কে যদি গ্রেটফুল হিসেবে ধরি, এবং সেখানে গ্রেটফুল ধরার বহু এলিমেন্ট সেখানে আছে, এবং আমরা ধরতে পারি সেটা জুলুমের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ ছিল, আমাদের আন্দোলন ছিল, আমাদের যুদ্ধ ছিল, তো ডেফিনেটলি 47 জুলুমের বিরুদ্ধে আন্দোলন ছিল, নো ডাউট, এবং সেখানে আমাদের স্টেক ছিল। আমি 47কে উদযাপন না করার মাধ্যমে এই স্টেককে আমরা নালিফাই করতেছি, এটা নাই, আমি নাই, এর মধ্যে নাই, এটা কি ধরনের কথা? মানে এটা মানে ফাজলামি, সিম্পলি ফাজলামি। তো মানে সিম্পলি যে আগের দিনের মানে তোর সাথে বলতেছিলাম যে ইভেন মুন্নাও বলতেছিল, সেটা আমাদের যে মানে পলিটিক্যাল যে লেকচারার, ক্লাসিক্যাল লেকচারার আমি বলতেছি, সেটা ভাসানী হইতে পারে, আবুল হাশিম হইতে পারে, মনসুর সাহেব হইতে পারে, শেখ মুজিব হইতে পারে, তাজউদ্দিন হইতে পারে, যে কি বলে কমরুদ্দিন সাহেব হইতে পারে, এদের বইপত্র পড়লে আমরা কিন্তু কখনোই ইয়াকে ওই জিন্না সাহেবকে কিন্তু এই ভিলেন ট্রিটের প্রবণতা আমরা দেখি না। হঠাৎ করে তোর 71-এর পর থেকে সেখানে জানি ভিলেন হয়ে উঠলো। আরে বাংলাদেশ জিন্নার মৃত্যুর পরে ফাতেমা জিন্না যে ভারতে বাংলাদেশে আসলো, শেখ মুজিবুর রহমান কিভাবে তারা এয়ারপোর্ট থেকে করে সারা দেশে ঘোরানোর পিছনে, এবং উনি অসমাপ্ত জীবনী পড়লো তো ঠিক সেই এরকম ইয়া পাওয়া যায়, নানা কিছু সেখানে আছে। এবং পরবর্তী কালচারাল ন্যারেটিভে পাকিস্তানে মুসলিম লীগের রাজনীতি নষ্ট হয়ে যাওয়ার পিছনে এই যে জিন্নার অনুপস্থিতি,
সবাইকে এই প্রশ্নগুলো করে নাই? আওয়ামী লীগ গঠন যখন হইলো এখানে, সেখানেও কি জিন্না এখন বেঁচে নাই, ফলে এখানে সেই আদর্শটা থাকতে পারতেছে না? এই আলাপগুলোই কি আমরা ঘুরে ঘুরে দেখি না? তাইলে জিন্না এখানে একটা আধুনিক মুসলমান হিসেবে, আচ্ছা এখানে মুসলমান আইডেন্টিটি যেই কারণে, মানে যে প্রশ্নটা আমি আপনার কাছ থেকে ক্লিয়ার হইতে চাই, ধরেন আমরা এখানে 1000 বছরের আলাপটা তো করতেই পারি না, 200-300 বছর পিছনে গেলেও আমাদের আলাপটা খেয়ে রাখতে পারি না। এই দোষ যেমন মুসলমানেরও আছে, এই দোষ তো সেকুলার কালচারাল নেগেটিভ বা হিন্দুত্ববাদ প্রকৃত কালচারাল নেগেটিভ ভিতরেও আছে জিনিসটা। প্রশ্নটা হচ্ছে এখানে যে, যেটা আমি ইকবালের কাছে যে জন্য যেতেছি, যে সারি জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমরা গানের লেখক, সে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা হিসেবে পরিচিত। কোন জায়গায় পাকিস্তানের স্বপ্নটা বাংলার স্বপ্ন থেকে বা ভারতের অন্য যে কোনো রাজ্য থেকে পৃথক? ঠিক আমি রবীন্দ্রনাথের ওই জায়গাটা যেতে যাচ্ছি। রবীন্দ্রনাথ যেরকম 30-এ গিয়ে আন্তর্জাতিকতাবাদী হয়ে উঠল অনেকগুলো দেশের গান লেখার পর, আমিও এখন আসলে বাংলাদেশের উপরেও গুরুত্বপূর্ণ স্বপ্নকে ভাবতে চাই। যে একবার জিন্নার কাছে জিজ্ঞেস করা হইতেছে যে আপনার কাছে পাকিস্তান মানচিত্রের কোথায়, ভারতবর্ষের মানচিত্রের সামনে পাকিস্তানটা কোথায়? তো জিন্না বলতেছে যে পাকিস্তান হচ্ছে ভারতবাসীর রুহে। তো এইটাকে বিশ্লেষণ করে অনেক লোকজন বলছে যে জিন্না রাজনীতি বুঝে না, জিন্না জিওগ্রাফি বুঝে না, কিন্তু স্বপ্নটা জিন্নার থেকে আরো 20-30 বছর আগে যে আমাদের ইকবালরা বলে গেছে, সেইটা সেই স্বপ্নটা যে একটা কালেকটিভ জায়গা। পাকিস্তানটা কত কিছু ছাড়তে হয়েছে আপনি চিন্তা করেন, যে তার কোথায় ভূমি কি ল্যান্ড পাবে সে সেটা জানে না, কিন্তু সে চাইবে কি তার একটা স্বপ্ন, সেই স্বপ্নতে সে মাহাদির স্বপ্নে, সে রামের স্বপ্ন, মোহাম্মদের স্বপ্নে, একটা স্বপ্নের দেশে সে ফিরে যেতে চায়, যেখানে সে আসলে তার সেকেন্ড ক্লাস হিসাবে বিবেচনা করা হবে না। এই জন্য তার এরকম একটা অদ্ভুত দুইটা ভাগ নিয়েও তারা কিন্তু তার স্বপ্নযাত্রাটা শুরু করতে হয়েছে, কারণ সে এই মাইনরিটিদের কথাই ভাবছে যে আমার ভাই আমি পারতেছি না তোমার সাথে নেগোসিয়েশন, আচ্ছা ঠিক আছে তোমারটাই থাকবে, তারপরও আমাদেরকে স্বাধীনতা দাও। এই নেগোসিয়েশন পয়েন্টে যদি বাংলা যেতে পারতো, এই নেগোসিয়েশন পয়েন্টে অন্য জায়গাগুলো যেতে পারতো, তাহলে তো অন্যরকম হইতে পারতো ভারতবর্ষের ইতিহাস। অখণ্ডতাতেই সমস্যার সমাধান হয়ে যায়, এইরকম অদ্ভুত আলাপ। হ্যাঁ, অখণ্ডতাতে যদি সমাধান হয় তাহলে এখন সিকিম বলি, কাশ্মীর বলি, হায়দ্রাবাদ বলি, দক্ষিণ ভারত বলি, পাকিস্তানের বেলুচিস্তান বলি, ইভেন ত্রিপুরা বলি, তারা তো মানে সে অখণ্ডতাই তো সমাধান হয় নাই তাদের। এবং এই যে পাকিস্তানের স্বপ্ন যে মাইনরিটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন, যেখানে সে মর্যাদার সাথে বাঁচতে চায়, এবার এই স্বপ্নের এক্সিকিউশনের কালে কালে আমরা অনেকগুলা ডিসিপশন দেখতে পাই, তার স্বপ্ন থেকে বিচ্যুতি দেখতে পাই। আবার একই সাথে এই স্বপ্নের বিচ্যুতির ধারাপাতকে কি আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছি কি? আমরা সবসময় যেমন আমার মাথার ভিতরে পাকিস্তান মানেই হচ্ছে প্রতি শুক্রবার যেখানে বোমা বিস্ফোরণ, নামাজ পড়া যায় না, মালালা, মানে যা কিছু খারাপ সবকিছু পাকিস্তানের সাথে। তাহলে ভারতবর্ষ আমার মনে কি পিকচার তৈরি করে? ভারতবর্ষ উন্নত সংস্কৃতি, ভারতবর্ষ গান নাটক আমি দেখতেছি, দেখতে দেখতে বড় হয়েছি, শক্তিমান দেখছি, মানে কি দেখি নাই আমি। কিন্তু আমি কি স্ট্যাটিস্টিক্যালি সাম্প্রদায়িক পরিস্থিতি পাকিস্তান এবং ভারতকে যদি মুখোমুখি দাঁড় করায় গত 70 বছরের ইতিহাসে, আমি দেখবো পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতার কারণে যদি 30,000 মানুষ মারা গিয়ে থাকে, ভারতবর্ষের সাম্প্রদায়িক সহিংসতার কারণে 60,000 বেশি মানুষ মারা গেছে। কিন্তু তারা মিডিয়া কিভাবে প্রেজেন্ট করতেছে, এর উপরে ভারতের চিত্রকল্প আমার কাছে তৈরি হয়েছে। পাকিস্তানের বেলায় পাকিস্তান খুব খারাপ হয়ে গেছে। তাইলে আমারে যখন আমি দেখি, তাহলে কি আমি আমারে ভাবি ভারত যখন আমারে দেখতেছে, আমার বন্ধুরা যখন দিল্লি ঘুরে আসে, কলকাতা ঘুরে আসে, তখন যখন বাংলাদেশ সম্পর্কে গল্প করে ওরা কেমন ভাবে, তাদের মধ্যে এক ধরনের একটা বিরক্তি দেখা যায়। সে সেকুলার হওয়ার পরে ক্যামেরা ধরে আছে জামি, হ্যাঁ জামিয়া দিল্লিতে এক ভদ্রলোক জিজ্ঞেস করতেছে তোমার দেশে সবাই কি উর্দুতে কথা বলে? এলো ভারতীয়। এক্স্যাক্টলি। তাইলে আমি যে বাতাবরণ, মানে এই 24 তো শুধু এইটা না যে শেখ হাসিনা রেজিমের পতন, এটা হচ্ছে শেখ হাসিনার ন্যারেটিভটা যদি আমি পতন না করতে পারি, তাহলে এই অর্জন আমি থাকতে পারবো না। এইখানকার কালচারাল ন্যারেটিভ স্বাধীনতার পর থেকে নির্মিত হয়েছে একটা গণবিচ্ছিন্ন কালচারাল ন্যারেটিভ হিসেবে। আপনিও প্রায় এই কথাটা বলেন যে বাংলাদেশের কালচারাল এলিমেন্টে কৃষকের এলিমেন্ট কই, মুসলিমের এলিমেন্ট কই, মুসলমানের এলিমেন্ট কই। সেটা যদি তার এখানে না থাকে এবং মানুষ যদি এর ভিতরে তার বিচ্যুত ভোগ করে, তারপর আপনি মানুষকে বলেন যে ও বোঝে না, হাউ ইজ দ্যাট? এটা কি?
মানে তুই যেটা বললি না, অঞ্চলের মানুষের কৃষকের বা প্রান্তিক মানুষের সেসব এলিমেন্ট গুলো আসলে এখানে কোথায়, তাদেরকে সিম্পলি আমরা ফোক বানায় একটা সাইডে রেখে দিয়েছি। আমরা সেটা নিয়ে আবার মিরপুর আর্মি স্টেডিয়ামে বা বিভিন্ন স্টেডিয়ামে আমরা ফোক কালচার করতেছি, তাই না? মানে সেটাকে ফোক হিসেবে সাইডে রেখে দিয়েছি। এই কথার অর্থ হচ্ছে যে তারা, আমরা যে আরবান কালচারের সাথে যুক্ত, আরবান থেকে তারা অনেক দূরে, আলটিমেটলি তারা অনেক দূরে, এই কারণে তাকে ফোক হিসেবে ট্রিট করা আর্কাইভিং করতেছে, তাই না? এই তো ঘটনা। তো এটা দিয়ে তো আলটিমেটলি তুমি যে ইনক্লুসিভ সোসাইটির কথা বারবার বলতেছো, সেটা তো আলটিমেটলি হওয়া মনে হয় না। কালচারাল স্টেকে তারা অংশ না দিলে তারপরে বলবো যে সেই কালচার না, কালচার না, তাহলে তো হবে না, হবে না।